কেমন আছেন সবাই? আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, যা প্রতিনিয়ত আমাদের চারপাশ ঘিরে আছে, অথচ বেশিরভাগ সময়ই তা আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আমাদের ডিজিটাল জীবনকে সচল রাখা এই অদৃশ্য নেটওয়ার্কগুলো আসলে কিভাবে কাজ করে, আজ আমরা তার একেবারে আদ্যোপান্ত জানব। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আলোচনার শুরুতে স্ক্রিনের এই চমৎকার উদ্ধৃতিটার দিকে একটু খেয়াল করুন তো। নেটওয়ার্কিং ব্যাপারটা শুনলে মনে হয় এটা বুঝি পুরোপুরি প্রযুক্তি আর হার্ডওয়্যার নির্ভর একটা নিরস বিষয়। কিন্তু মজার ব্যাপার হলো এর চূড়ান্ত উদ্দেশ্যটা কিন্তু গভীরভাবে মানবিক। প্রযুক্তির এই অদৃশ্য সুতোগুলো আজ গোটা পৃথিবীর মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছে, আর এর জন্যই কিন্তু বিশ্বের এক প্রান্তের কোনো ঘটনা মুহূর্তেই অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে, আর আমরাও দ্রুত সাড়া দিতে পারি। তো আজ আমরা কি জানছি? মূলত আমরা কমিউনিকেশনের উপাদান, ডেটা ডেলিভারি মোড, নেটওয়ার্ক আর্কিটেকচার এর প্রকারভেদ, আর সবশেষে নেটওয়ার্ক মিডিয়া নিয়ে একটা দারুণ মাইক্রো থেকে ম্যাক্রো জার্নি করব। প্রথমেই চলুন একদম মাইক্রো বা ক্ষুদ্র লেভেলে যাই। মানে কমিউনিকেশনের মূল উপাদানগুলো কি? পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে ডেটা সফলভাবে পৌঁছানোর জন্য ঠিক কি লাগে সেটা জেনে নেওয়া যাক। আপনারা হয়তো অবাক হবেন, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু কুরিয়ারে একটা ভৌত প্যাকেট বা পার্সেল পাঠানোর সাথে হুবহু মিলে যায়। ডেটা কমিউনিকেশনের মোট 5টি মূল উপাদান আছে। প্রথমে থাকে উৎস বা সোর্স, যেখান থেকে ডেটা তৈরি হয়। এরপর প্রেরক বা ট্রান্সমিটার সেই ডেটাকে সিগন্যালে রূপান্তর করে। তারপর মাধ্যম বা মিডিয়ামের ভেতর দিয়ে সেই সিগন্যাল ট্র্যাভেল করে প্রাপক বা রিসিভারের কাছে পৌঁছায়। আর সবশেষে রিসিভার সেই ডেটাকে আবার তার মূল ফর্মে পাল্টে নিয়ে চূড়ান্ত গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছে দেয়। একদম সিম্পল, তাই না? কিন্তু একটু দাঁড়ান, শুধু এই 5টি উপাদান থাকলেই কি যোগাযোগ সম্ভব? মোটেও না। আমরা যেমন একে অপরের ভাষা না জানলে কথা বলতে পারি না, ডিভাইসগুলোকেও তেমনি একে অপরের সাথে কথা বলার জন্য একটা অভিন্ন ভাষা বা নিয়মকানুন মেনে চলতে হয়। আর সব পক্ষের সম্মত এই নিয়ম বা রুলবুকটিকেই আমরা বলি প্রোটোকল। এই প্রোটোকল ছাড়া ডিভাইসগুলো একে অপরের পাঠানো ডেটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারবে না। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হল মডুলেশন আর ডিমডুলেশন। দেখুন, তার বা বাতাসের ভেতর দিয়ে ট্র্যাভেল করার জন্য ডিজিটাল ডেটাকে ভৌতভাবে তার রূপ পরিবর্তন করে অ্যানালগ সিগন্যালে পরিণত হতে হয়, আর এটাই হলো মডুলেশন। অন্যদিকে প্রাপক যেন সেই ডেটা বুঝতে পারে, সেজন্য ওই অ্যানালগ সিগন্যালকে রিসিভ করার পর পুনরায় ডিজিটাল ডেটায় ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডিমডুলেশন। আচ্ছা, ডেটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তা তো আমরা বুঝলাম। এবার 2 নম্বর সেকশনে আমরা দেখব ডেটা ডেলিভারি মোড, অর্থাৎ সিস্টেম কিভাবে সিদ্ধান্ত নেয় যে মেসেজটা ঠিক কার কাছে পৌঁছাবে। ডেলিভারি মোডের ক্ষেত্রে প্রধান দুটো ধরন হল ইউনিকাস্ট আর ব্রডকাস্ট। নাম শুনেই নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পারছেন। ইউনিকাস্ট হল 1-to-1 যোগাযোগ, যা অনেকটা আপনার ব্যক্তিগত চিঠির মতো। শুধুমাত্র নির্দিষ্ট গন্তব্যেই এটা যাবে এবং এর নিরাপত্তা অনেক বেশি। অন্যদিকে ব্রডকাস্ট হল 1-to-all। এটা অনেকটা পাড়ায় লাউডস্পিকার বা মাইকিং করার মতো, যা নেটওয়ার্কের সবার কাছেই মেসেজ পাঠিয়ে দেয়। আর স্বভাবতই যেহেতু সবাই এটা শুনতে পায়, এর নিরাপত্তা তুলনামূলকভাবে অনেকটাই কম। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু দারুণ স্পেশালাইজড ডেলিভারি মোড আছে, যেমন ধরুন মাল্টিকাস্ট। এটা হলো 1-to-many, মানে নির্দিষ্ট একটা গ্রুপের সবার কাছে ডেটা পাঠানো। এরপর আছে অ্যানিকাস্ট। এটা ক্লাউড সেবার জন্য জাস্ট অসাধারণ। এর কাজ হলো সবচেয়ে কাছের সার্ভারে খুব দ্রুত ডেটা পৌঁছে দেওয়া। আর সবশেষে জিওকাস্ট, যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সবার কাছে ডেটা পাঠায়। লোকেশন ভিত্তিক কোনো অ্যালার্ট বা বিজ্ঞাপন দেওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট। ডেটা পাঠানোর পদ্ধতি তো জানা হলো, কিন্তু এই যে এত কম্পিউটার একে অপরের সাথে অনবরত যোগাযোগ করে চলেছে, এদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণটা থাকে কার হাতে? চলুন এবার নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে কথা বলা যাক। কাঠামোগত দিক থেকে নেটওয়ার্ক মূলত 2 ভাগে বিভক্ত। সেন্ট্রালাইজড নেটওয়ার্কে একজন বস বা প্রধান সার্ভার থাকে, যাকে আমরা ক্লায়েন্ট সার্ভার কাঠামো বলি। এই প্রধান কম্পিউটারটাই পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ আর প্রসেসিংয়ের দায়িত্ব পালন করে। অন্যদিকে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের ব্যাপারটা একটু আলাদা। এখানে একাধিক ওয়ার্কস্টেশন নিজেদের মধ্যে প্রসেসিং ক্ষমতা আর স্টোরেজ শেয়ার করে কাজ করে। এর বাইরে হাইব্রিড নেটওয়ার্ক বলেও একটা ব্যাপার আছে, যেটা এই 2 পদ্ধতিরই সেরা দিকগুলো নিয়ে তৈরি একটা চমৎকার মিশ্রণ। এতক্ষণ তো আমরা সিস্টেমের ভেতরের গঠন দেখলাম,
এবার 4 নম্বর সেকশনে এসে একটু জুম আউট করে পুরো নেটওয়ার্ক বা আকার নিয়ে ভাবা যাক। ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে এই নেটওয়ার্কগুলো কিভাবে বড় হয় জানেন? শুরুটা হয় একদম আমাদের হাতের কাছের PAN বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে, যার বিস্তৃতি বড়জোর 10 মিটারের মতো। ধরুন আপনার ল্যাপটপের সাথে ব্লুটুথ হেডফোনের সংযোগ। এরপর আসে LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যা একটা বিল্ডিং বা পুরো ক্যাম্পাস জুড়ে থাকে। এর চেয়েও বড় হল MAN বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা একটা শহরের বিভিন্ন অংশকে যুক্ত করে। আর সবশেষে একদম ম্যাক্রো লেভেলে রয়েছে WAN বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা পুরো একটা দেশ বা গোটা পৃথিবী জুড়েই বিস্তৃত। আচ্ছা, ভৌগোলিক আকার যেমনই হোক না কেন, মালিকানার উপর ভিত্তি করেও কিন্তু নেটওয়ার্ককে ভাগ করা যায়। প্রাইভেট নেটওয়ার্ক নির্দিষ্ট কিছু মানুষের জন্য একদম রিজার্ভড বা সংরক্ষিত থাকে, ফলে এখানে ট্রাফিক কম হয় আর নিরাপত্তা থাকে টপ নচ। অন্যদিকে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের মতো পাবলিক নেটওয়ার্ক সবার জন্য একেবারে উন্মুক্ত। আর এই ওপেন হওয়ার কারণেই এখানে প্রচণ্ড ট্রাফিক থাকে, গতি কিছুটা ধীর হতে পারে এবং নিরাপত্তার ঝুঁকিও থাকে বেশি। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ আমরা যে বিমূর্ত এবং অদৃশ্য ডেটা প্রবাহের কথা জানলাম, বাস্তবে সেগুলো আসলে কোন ফিজিক্যাল বা ভৌত মাধ্যমের ভেতর দিয়ে যায়? চলুন সেই নেটওয়ার্ক মিডিয়াগুলো এবার দেখে নিই। সাধারণত বাসাবাড়িতে বা অফিসে আমরা যে সাধারণ নেটওয়ার্ক ক্যাবলগুলো দেখি, তার মধ্যে অন্যতম হল টুইস্টেড পেয়ার বা কোঅ্যাক্সিয়াল ক্যাবল। এগুলো মূলত তামার তার দিয়ে তৈরি, আর এর ভেতর দিয়ে ডেটা প্রবাহিত হয় বৈদ্যুতিক সিগন্যাল হিসাবে। কিন্তু এর ঠিক বিপরীতে রয়েছে অত্যাধুনিক ফাইবার অপটিক ক্যাবল, যা পুরো গেমটাই বদলে দিয়েছে। এটি ডেটাকে একেবারে আলোর গতিতে পরিবহন করতে পারে। আধুনিক যুগের হাই স্পিড ডেটা স্থানান্তরের কথা বললে ফাইবার অপটিকের কোনো তুলনাই হয় না। এটিই মূলত আজকের ইন্টারনেট দুনিয়ার মেরুদণ্ড। এই তারগুলো তৈরি হয় কাঁচ বা প্লাস্টিকের অত্যন্ত সরু তন্তু দিয়ে। এর ভেতরের জটিল গঠনের মধ্য দিয়ে ডেটা মূলত আলোর স্পন্দন বা লাইট পালস হিসেবে ভ্রমণ করে, যা ওই প্রচলিত তামার তারের চেয়ে বহুগুণ বেশি দ্রুত এবং অবিশ্বাস্য রকমের নির্ভুল। তবে ফিজিক্যাল ক্যাবল নিয়ে একটা বড় চ্যালেঞ্জ আছে। এই তারগুলোর ভেতর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় ডেটা সিগন্যালগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বা ফেড হয়ে যেতে পারে। আর ঠিক এই সমস্যার সমাধানের জন্যই রিপিটার নামের এই দারুণ ডিভাইসটা ব্যবহার করা হয়। এর কাজই হল ওই দুর্বল হয়ে যাওয়া সিগন্যালকে ধরে পুনরায় আগের মতো শক্তিশালী বা অ্যাম্প্লিফাই করে গন্তব্যের দিকে এগিয়ে দেওয়া। তো আজ আমরা ডেটা কমিউনিকেশনের একদম মাইক্রো লেভেলের উপাদান থেকে শুরু করে ম্যাক্রো লেভেলের নেটওয়ার্ক আর্কিটেকচার পর্যন্ত অনেক কিছুই জানলাম। পরিশেষে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। এতক্ষণের আলোচনার ভিত্তিতে একটু চিন্তা করে দেখুন তো, ঠিক এই মুহূর্তে আপনি যে এই এক্সপ্লেনারটি দেখছেন, এটা পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে আপনার স্ক্রিন পর্যন্ত পৌঁছতে ঠিক কী ধরনের ভৌগোলিক নেটওয়ার্ক আর কোন ডেলিভারি মোড ব্যবহার করছে, বিষয়টা নিয়ে ভাবতে থাকুন। আজকের মতো আমাদের এই আয়োজন এখানেই শেষ করছি। নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও কথা হবে।